করিম ভাই, কাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, আর চারদিকে পানিতে থই থই। আজ মনে হচ্ছে অনেক মাছ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকে মনে হচ্ছে দুইটা পয়সা একটু বেশি কামাতে পারবো। চল। আরে এই ভরা নদীতে এমন বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো, ওই দিক থেকে আওয়াজটা আসছে। যাই, গিয়ে গিয়ে দেখি তো। আরে এ তো দেখছি ফুটফুটে পাঁচটা কন্যা, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না। কি গো, তোমার আজ এত আসতে দেরি হলো কেন? দেখি কতগুলো মাছ পেয়েছো দেখি। এ কি, তুমি মাছের বদলে বাচ্চা এনেছো যে? বাচ্চা দিয়ে কি করবে? আরে এদেরকে নদীতে ভাসমান অবস্থায় দেখলাম। আশেপাশে অনেক খুঁজলাম জানো তো, কিন্তু কাউকে দেখলাম না। তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি, যদি আবার ওদের কোনো বিপদ হয়। হ্যাঁ, তুমি একদম ভালো কাজ করেছো। ওগো, আমরা তো নিঃসন্তান, হয়তো উপরওয়ালা ওদেরকে আমাদের কন্যা হিসেবে পাঠিয়েছেন। আজ থেকে আমরা এই 5 কন্যাকে আমাদের নিজেদের সন্তানের মতো করে বড় করব। হ্যাঁ বউ, আজ থেকে আমরা 5 কন্যার বাবা মা হলাম। হা 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 হা। আজ থেকে তোদের নতুন জীবন শুরু হলো। ভালো থাকিস তোরা। বউ, ও বউ, এ নাও দুধ। তাড়াতাড়ি গরম করে মেয়েকে খাওয়াও, মেয়েদেরকে খাওয়াও। ওগো, এই দেখো দেখো কত সুন্দর করে খাচ্ছে। ওলে বাবালে, আমার সোনা বাচ্চারা, খা খা, পেট ভরে খা। ভাবি, যাই বলো আর তাই বলো, তোমার 5 মেয়ে কিন্তু একেবারে পরীর মতো সুন্দরী। ওরা বড় হলে কিন্তু অনেক সুন্দরী হবে। আমার তো ওদেরকে ভালোই লাগে। তাই নাকি ভাবি? দোয়া করো আমার মেয়েরা যেন সবসময় সুস্থ থাকে। মা, ও মা, পিঠে বানিয়েছো? মা, ও মা। ওই তো তোমার 5 মেয়ে এসে গেছে। হ্যাঁ রে মা, আটা করছি। বিকেলে তোদের জন্য ডাল পিঠা বানাবো। যা তোরে মা, তোরা এখন হাত মুখ ধুয়ে খেতে যা। কি মজা, কি মজা। মা বিকেলে ডাল পিঠে বানাবে। কি মজা। মেয়েদের কাণ্ড দেখে আর পারি না, সে কবে থেকে বলছে পিঠে খাবে। আর শোনো শেফালি, তুমি কিন্তু বিকেলে তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে ভাবি। সাথী আপু, সাথী আপু, আমার ঘড়িটা ফেটে গেছে। এই যে ঘড়ি তো সেই গাছের মগডালে আটকে পড়েছে। চিন্তা করিস না বোন, আমি তো গাছে উঠতে পারি। আমি এক্ষুনি ঘড়িটা পেরে দিচ্ছি। তোরা আমার এত কাছে, তবুও তোদেরকে আমি আপন করে নিতে পারছি না। এখন সময়ের অপেক্ষা করা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। সাথী, মিথি, রূপা, তুলি, মণি, তোরা কোথায়? কোথায় গেলি তোরা? কিরে, কোথায় গেলি তোরা? সারা দে। সাথী, বিথি। ওগো, ওদের আবার কোনো বিপদ হলো না তো? সাথী, মিথি, বিথি, তুলি, মণিমা, তোরা কোথায়? ফিরে আয় মা, ফিরে আয়। কোথায় গেলি রে মা তোরা? আয় মায়ের কাছে ফিরে আয়। কোথায় গেলি রে মা তোরা? আয় মায়ের কাছে ফিরে আয়। বাঁচাও, বাঁচাও। মা, আমাদেরকে বাঁচাও। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই শিমুল গাছে ডাইনি আজ তোদের 5 জনের তরতাজা রক্ত খেয়ে ফেলবে। না না ডাইনি, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। ওরা তো অনেক ছোট, ওদেরকে তুমি ছেড়ে দাও। ওদের কোনো ক্ষতি করো না। না 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 না, এত সহজে তো আমি ওদেরকে ছাড়বো না। আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমি ভীষণ ক্ষুধার্ত। ওদের রক্ত পান করে আমি আমার ক্ষুধা মেটাবো। ই হি 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 হি। ডাইনি বোন, তুমি রক্ত খেতে চাও? তাহলে আমাদের শরীর থেকে খাও, আমাদেরকে মেরে ফেলো।
তবু আমাদের মেয়েদের কোনো ক্ষতি করো না, আমি তোমার পায়ে ধরি, ক্ষতি করো না। ডাইনি বোন, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার আমার সন্তানকে তুমি মেরে ফেলো না। অনেক কষ্টের পর আল্লাহর রহমতে আমি এই 5 কন্যাকে পেয়েছি, তুমি ওদেরকে ছেড়ে দাও। এক অসহায় মায়ের বুক ওরা ভরে দিয়েছে, তুমি ওদের প্রাণ ভিক্ষে দাও বোন, ভিক্ষে দাও। হ্যাঁ ডাইনি বোন, আর তুমি দরকার হলে আমাকে মেরে ফেলো, কিন্তু তবু তবু আমার মেয়েদেরকে ছেড়ে দাও। মা বাবার ভালোবাসা বুঝি এমনই হয়, তারা নিজের জীবন দিয়ে দেবে তবুও সন্তানের কিছু হতে দেবে না। আমি আমার মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোদের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। যা সোনারা, তোরা তোদের বাবা মায়ের কাছে ফিরে যা। আজ শুক্লাপক্ষের প্রথম পূর্ণিমা, আজ সব অভিশাপ কেটে যাবে, আমার সব অপেক্ষার অবসান ঘটলো। আমি আসছি, আসছি তোদের কাছে। বাবা, ও বাবা, মা দেখো আমাদের পিঠে কেমন ডানা গজিয়েছে। আমরা তো মানুষ, তাই না? তাহলে আমাদের পিঠে এমন পরিদের মতো ডানা গজালো কেন? কি গো, আমাদের 5 মেয়ের যে ডানা গজালো, তার মানে কি ওরা কোনো পরীর সন্তান? হ্যাঁ, তোমাদের ধারণাই ঠিক, ওরা আমার 5 পরিকন্যা। একটা কারণে আমি তোমাদের কাছে ওদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু কেন, আপনি কেন নিজের সন্তানকে নিজের কাছে না রেখে আমাদের কাছে পাঠালেন? সে যে এক লম্বা ইতিহাস। একদিন হা হা হা, আমি পরিরাজ্যের সকল গাছ নষ্ট করে দেব, তখন আর পরীরা ফল খেতে পারবে না, আর শক্তিও পাবে না। আর পরীরা শক্তিও পাবে না, তখন আমি পরীদের ধ্বংস করে এই রাজ্য দখল করব। শয়তান শকুন, আমি বেঁচে থাকতে তুই কিছুতেই এই পরিরাজ্যের কোনো ক্ষতি করতে পারবি না। কারিশমা পরে, এটা তুই কি করলি? তোর জাদু শক্তি দিয়ে তুই আমার কন্যাকে মেরে ফেললি? না না, আমি মারিনি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করো। তুই আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিলি। আমি তোকে অভিশাপ দিলাম। তোর সন্তান প্রসবের পর 5 বছর পর শুক্লপক্ষের প্রথম পূর্ণিমা না আসা পর্যন্ত তোর সন্তানকে তুই স্পর্শ করতে পারবি না। এখন তুই বুঝবি সন্তান হারানোর কি বেদনা। আর যদি তুই শুক্লপক্ষের প্রথম পূর্ণিমার আগেই তোর সন্তানকে স্পর্শ করিস, তাহলে তোর সন্তানেরা মৃত্যুবরণ করবে। ওই নাগিনীর অভিশাপে আমি এতদিন সন্তান হারা হয়েছিলাম। আমি আমার সন্তানদের কখনো কাছে আসতে পারিনি। আমি সবসময় ওদেরকে সামনে রেখে ওদের কাছে আসতে পারিনি। আজ সব বিপদ কেটে গেছে। আমার মেয়েকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও। আয় মা, তোরা আমার কাছে আয়, আয় আমার কোল পূর্ণ কর। মা, তুমি একদম কেঁদো না মা। আমি তো পরিবারের সন্তান, তাই চাইলেও আর তোমাদের সাথে থাকতে পারবো না। তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমরা সব সময় তোমাকে মনে রাখবো। আমরা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। দেখতে দেখতে 15 বছর কেটে গেল, তোরা এই মা বাবাকে একবারও দেখতে এলি না। তোরা কি তবে এই মা বাবাকে ভুলে গেলি? বউ, তুমি বেকার বেকার অপেক্ষা করছো। ওরা হলো পরীর জাত, ওরা কি আর মানুষের ভালোবাসা বুঝবে? বুঝবে না গো, বুঝবে না। কি বলেছি বাবা যে আমরা ফিরবো না? হে দেখো মা, আমরা তোমার কাছে ফিরে এসেছি। একি মা, তোরা আমার কাছে ফিরে এসেছিস, সাথে রূপা, বিধি, মনি। তোরা আয়, আয় মা, আমার বুকে আয়। আমি ওদের জন্মধারিণী মা হয়েও ওদেরকে আমার কাছে আটকে রাখতে পারিনি। তোমাদের মায়ের বাঁধন যে ওদেরকে এখানে আবার ফিরে নিয়ে আসলো। আমি আমার এই 5 কন্যাকে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা ওকে দেখে রেখো। মারে, তোরা এই মা বাবাকে ভালো রাখিস। বিদায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বুদ্ধিমতী মেয়ে বাস করত। সে যেমন বুদ্ধিমতী তেমনি রূপে গুণেও একদম সেরা। সে অনেক ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে।
তারপর থেকে সে তার মামা মামির কাছেই বড় হয়েছে। মিনা অনেক বুদ্ধিমতী হওয়ায় গ্রামের সবাই তাকে ভীষণ পছন্দ করত, আর কারো কোনো বিপদ হলে তারা মিনার কাছেই আসতো তার মোকাবেলা করার জন্য। মিনা, এই মিনা, আমি কুয়ো থেকে জল আনতে যাচ্ছি রে, রান্না বসিয়েছি, সেই দিকে একটু খেয়াল রাখিস তো। ঠিক আছে মামি, তুমি নিশ্চিন্তে যাও। এরপর মিনতি কুয়ো থেকে জল আনতে চলে যায় আর মিনা রান্নাঘরে যায়। মিনা রান্নাঘরে বসে রান্না করছিল, তখনই মিনার মনে হলো তার পাশে রাখা মাছের বাটি থেকে কে যেন মাছ ভাজা বারবার তুলে নিচ্ছে। এরপর মিনা ওই মাছের মধ্যে অনেক লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। মিনা বুঝতে পেরে গেছিল যে ওটা তার মামাতো ভাই গোপাল। এরপর গোপাল যেই না একটা মাছ নিয়ে মুখে দেয়, অমনি সে মিনার পেছন থেকে বেরিয়ে এসে ঝালে লাফাতে শুরু করে। ওরে বাবা গো, বাবা কি ঝাল! দিদি, এই দিদি, তুমি এই মাছে কি মিশিয়ে দিলে গো? জল দাও, জল জল। এরপর মিনা গোপালকে জল দেয়। খাবি খাবি আরো চুরি করে মাছ খাবি? এমন খেয়েছিস, এখন দেখ কেমন লাগে। উফ দিদি, তুমি এমন কেন বলো তো? দিব্যি তো আরামে মাছ ভাজা খাচ্ছিলাম। আচ্ছা, তুমি বুঝলে কি করে যে ওটা আমি খাচ্ছিলাম? আমি কি তোর মতো ছোট নাকি বলতো যে আমি বুঝবো না? মিনা ও গোপাল এভাবেই হাসি ঠাট্টা করছিল। তখনই তারা শুনতে পায় যে রাজার পেয়াদা তাদের বাড়িতে এসে ডাকাডাকি করছে। মিনা, ও মিনা, বাড়িতে আছো? হয়েছে, আমাকে এভাবে ডাকছেন কেন? রাজা মশাই আপনাকে জলদি ডেকেছে। আমাকে ডেকেছে মানে কোনো সমস্যা হয়েছে নাকি? সেটা প্রাসাদে গেলেই জানতে পারবে। এবার চলো, রাজামশাই জলদি যেতে বলেছেন। ঠিক আছে, চলুন তবে। ভাই, তুই বাড়িতেই থাকিস, আমি এক্ষুনি চলে আসবো। মামি এলে মামিকে সবটা বলিস, না হলে মামি আবার চিন্তা করবে। এসব কথা বলে মিনা রাজার পেয়াদার সাথে রাজপ্রাসাদে চলে যায়। প্রণাম নেবেন রাজা মশাই, আপনি আমাকে ডেকেছেন বুঝি? হ্যাঁ মিনা, আসলে একটা সমস্যায় পড়ে তোমাকে ডেকেছি। কাল রাতে আমার ঘোড়াশাল থেকে আমার সবচেয়ে প্রিয় আর দামি ঘোড়াটা হারিয়ে গেছে। দেখো না, তুমি যদি পারো তাহলে আমার বুদ্ধি দিয়ে আমার প্রিয় ঘোড়াটাকে ফিরিয়ে দাও। ও, কাল রাতে চুরি হয়েছে বুঝি? ঘোড়া চুরি করা? বাইরে থেকে তো কেউ এসে চুরি করতে পারবে না, কারণ গ্রাম থেকে বেরোতে গেলে সে ধরা পড়ে যাবে। নিশ্চয়ই এই গ্রামেরই কেউ এই কাজ করেছে। মিনা, তুমি যে করে হোক আমার ঘোড়াটাকে খুঁজে বের করো। ঠিক আছে রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভেবে দেখছি কি করা যায়। এরপর মিনা ভাবতে থাকে যে কি করে সে ঘোড়া চোরকে ধরবে। অনেক ভাবনা চিন্তার শেষে মিনা রাজাকে বলল, আমি একটা বুদ্ধি পেয়েছি। এই গ্রামের যত লোকের কাছে ঘোড়া আছে সব লোকের বাড়িতে একটা করে চিরকুট দিয়ে আসবো, আর চিরকুটে লেখা থাকবে যে আমি জানি তুমি রাজার ঘোড়া চুরি করেছো। যদি তুমি বাঁচতে চাও তবে সেই ঘোড়া নিয়ে নীল দিঘির পাড়ে কাল সকালে আসবে। এমনটা করলে কি চোর ধরা পড়বে? আমরা তো সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করেছি, কারো কাছে আমার ঘোড়াটা নেই। যে চুরি করেছে সে তো নিশ্চয়ই ঘোড়াটাকে বাইরে রাখবে না, নিশ্চয়ই লুকিয়ে রাখবে কোনোভাবে। আসলে মিনা ঠিকই ভেবেছিল ওই গ্রামেরই কালু নামের এক লোক ঘোড়া চুরি করেছিল, আর ওটা যে রাজার ঘোড়া সেটা যাতে কেউ বুঝতে না পারে, রাজা সাদা ঘোড়াটিকে কালো রং করে কালো ঘোড়া বানিয়ে লুকিয়ে রেখেছিল। সেজন্যই তো রাজা যখন সবার বাড়ি গিয়ে ঘোড়া খুঁজছিল তখন কালুর কাছে ওই কালো ঘোড়া দেখেও সে চিনতে পারেনি। এরপর মিনার কথা মতো রাজা অনেকগুলো একই রকম চিঠি লেখে, আর সেগুলো একটা একটা করে সবার বাড়ির ঘরের দরজার সামনে রেখে আসে। সবার বাড়ির মতো কালুর বাড়িতেও একটা চিঠি রাখে, রাতের বেলাতে সব কাজ শেষ করে। এরপর যখন সকাল হয় তখন সবার মতো কালুও ওই চিঠিটা দেখতে পায়। আরে, এটা আবার কি? আর এখানে কে রাখলো দেখি তো। এরপর কালু চিঠিটা হাতে তুলে নেয়। এরপর চিঠিটা খুলে যখন পড়ে তখন তো কালু আকাশ থেকে নিচে পড়ে যায়। সে ভীষণ অবাক হয়ে যায়। আমি যে রাজার ঘোড়া চুরি করেছি এটা আবার কে জানলো, আর কি করে বা জানলো? আমি এত সাবধানে চুরি করেছি যে একটা কাক পক্ষেও তো টের পাইনি। তবে এটা কে হতে পারে? না না, আমাকে জানতেই হবে এটা কে। আর সে যদি এই কথাটা রাজামশাইকে বলে দেয় তাহলে তো রাজামশাই আমাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিবে। কালু ভীষণ ঘাবড়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে রাজামশাইয়ের ঘোড়া নিয়ে নীল দিঘির পাড়ে যায়। নীল দিঘির পাড়ে পৌঁছে তো কালুর চোখ আরো কপালে উঠে যায়।
কেননা সেখানে রাজা মিনা সহ সকলেই উপস্থিত ছিল। এ এ কি, আপনারা সবাই এখানে? কে ভেবেছিলে কি কালুদা, তোমাকে আমরা কেউ ধরতে পারবো না, তাই না? ও, তার মানে এই সব কিছু তোর পরিকল্পনা? হ্যাঁ, এটা মিনারই বুদ্ধি। তা না হলে তো তোকে আমি ধরতেই পারতাম না। তুই আগের বার আমার সাদা ঘোড়াকে কালো বানিয়ে আমার চোখে ধুলো দিয়েছিস, কিন্তু এবার কি করবি? সৈন্য সৈন্য, বন্দি করো এই কালুকে। এরপর রাজার সৈন্যরা কালুকে বন্দি করে ফেলে। সত্যি তুই তোর বুদ্ধি দেখিয়ে সব সমস্যার সমাধান দিতে পারিস। আজ তোর বুদ্ধির জন্যই আমি আমার প্রিয় ঘোড়াটাকে ফিরে পেলাম। তোর বুদ্ধির যতই প্রশংসা করা হোক না কেন, ততই কম হবে। এভাবে আপনি কেন বলছেন রাজা মশাই? সবাইকে সাহায্য করাই তো আমার কর্তব্য। তুই সত্যি একজন বুদ্ধিমতী কন্যা। আমি তোর উপর ভীষণ খুশি, তাই আমি তোকে কিছু উপহার দিতে চাই। এরপর রাজামশাই মিনাকে অনেক সোনা দানা উপহার দেন, আর মিনা সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। আর এত সোনা দানা দেখে তার মামা মামিও ভীষণ খুশি হয়। এভাবে মিনা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বয়সের ভারে সে ঠিক মতো চোখে দেখতে পারতো না। সন্তান সন্ততি বলে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়তো, তা বিক্রি করে সে ঘর সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউই থাকে না। যাই, বুড়ি তো একাই থাকে, এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর সেই চোর প্রতি রাতে সেই বুড়ির বাড়িতে আসে, আর প্রতি রাতে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কি করে তার জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল। শেষমেশ সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি, আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না। কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে। মুরগি ছিল বুড়ির খুব পছন্দের। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে অনেক বেশি পেয়েছে। হ্যাঁ রে হতভাগা চোর, আমার তো সবই নিয়ে গেছিলি। এই মুরগটাও কি তোর নেওয়া লাগলো? যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভেতরে একটি ডিম পড়ে রয়েছে। ইসে, মুরগিটা আমার সবেমাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি রাগ করে চোরের উপর প্রলাপ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিল এবং কাঁথা দিয়ে সে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিতে তা দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফোটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে এই বাচ্চার থেকে আমি আমার পছন্দ মুরগিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সার্থক হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল আর সে ডিমের কাছে চলে গেল। তো একবার লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকেই তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা?
হ্যাঁ বাবা, আমি তোর মা। এরপর সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত। বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়া, সব কিছুতেই বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এসবই সে মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না, এ কথাটি মোরগ জেনে খুবই কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, আবারও একদিন চোখ পড়ল চোরের বুড়ির বাড়ির দিকে। সে মোরগটিকে দেখতে পেল। আরে, এটা তো বুড়ির বাড়ির মোরগ। স্বাস্থ্য দেখেছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর চুরি করতে এলো বুড়ির বাড়িতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমাতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো। আর যেই না সে মোরগটাকে ধরতে গেল, অমনি মোরগটার ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে তার চুরি করতে, তাই সে ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে কিছুই দেখতে পারছিল না। তখন সে সেখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর সে অনবরত তাকে ঠোকর দিতে লাগলো। সে প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও বাবা রে, ও মা রে, বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ কি আছো? আমাকে বাঁচাও, নইলে যে আমাকে মেরে ফেলবে। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে অনেক লোক সেখানে উপস্থিত হলো। এই চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা তো মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর পা ভেঙে দেব। চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল। সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর সাহস হচ্ছিল না। অকপটে সে সব সত্য কথা স্বীকার করলো। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম। আমি খারাপ কাজ করেছিলাম। আমাকে মাফ করে দাও। আমি বুড়ির সবকিছু ফেরত দিয়ে যাব। বুড়িমা, বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা সবাই তাকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো। সে এই ভেবে মাফ করে দিল যে তার সবকিছু ফেরত দিলে সে তার মুরগিটিকেও ফেরত পাবে। আর মোরগও খুব খুশি হলো এই ভেবে যে সে তার মাকে ফিরে পাবে। পরদিন চোর একে একে সবকিছু ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটা ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে বিক্রি করে দিয়েছি, তাই তো তোমাকে সেটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন মারা হয়ে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এ কথা শুনে মোরগ বলল, আমার মায়ের দরকার নেই। আমি ছোটবেলা থেকেই তোমার কাছে বড় হয়েছি। তুমি তো আমার মা, তুমি আমার বাবা। আয় বাবা, আমার বুকে আয়। তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল এ বুড়ির মোরগ ছেলে আছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাকে শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোকে সেদিকে আর পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।